একসাথে আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে দুর্নীতির বিরুদ্ধে যে খবরগুলি সামনে আসতে দেখি এবং অনেকগুলি মানে আমার চোখে পড়েছে অনেকগুলি গণমাধ্যম প্রায় হুবহু ধরনের খবর ছাপিয়েছে, আমার কাছে মনে হয় যে তাদের খবর পাওয়ার উৎসটাও প্রায় একই ধরনের। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে এই খবরগুলি হোক সেটার জন্য এক ধরনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছে, পিক এন্ড চুজ করছে কার বিরুদ্ধে নিউজ করা যাবে যাবে না সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? অথবা আমি যদি প্রশ্নটা এইভাবেও করি যে সরকার তো জানতো যদি এই পুলিশের শীর্ষ পদে থাকা একজনের বিরুদ্ধে যদি এই পরিমাণ দুর্নীতির খবর ছাপা হয় তাহলে সেটা সরকারের উপরে এসে পড়বে, তাও সরকার নিজে করতে দিচ্ছে। এইটা কি আপনার আপনার কি মনে হয় যে সরকার আসলে এটা কেন করতে দিচ্ছে? এতে সরকারের কি লাভ? আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় কেউ দুর্নীতি করলে, যেটা আওয়ামী লীগ দাবি করে যে তাদের সময় যদি কেউ দুর্নীতি করে তারা কেউ পার পায় না, তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হয়, এই আওয়ামী লীগের যে ন্যারেটিভটা সেটা আসলে কিছুটা হলেও সত্য, যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনার মন্তব্য একটু শুনতে চাই। ধন্যবাদ খালেদ, ধন্যবাদ। আমি প্রথমে দিলীপ ভাইয়ের একটা কথা নিয়ে আসি, যেখানে ইসলামিক রাষ্ট্রের কথা দিলীপ ভাই একটু কথা বললো, আমি একটু কারেক্ট করি না। ইসলামিক রাষ্ট্র কোনোভাবেও না জামাত ইসলামী বা বাংলা ভাই রিপ্রেজেন্ট করেন। সো বাংলা ভাই কি কর্মকাণ্ড করেছে বা জামাত ইসলামী কি করেছে সেটা দিয়ে বা হেফাজতকে সেটা দিয়ে আপনি ইসলামিক রাষ্ট্রকে কোনোভাবে আন্ডারমাইন করতে পারেন না, বিকজ দে আর নট দ্য অ্যাম্বাসেডার্স অফ ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র এবং ভালো ইসলামিক নেতা পাওয়ার মতো আমার ব্যক্তিগত ধারণা যে এত ভালো কপাল মনে হয় আমাদের নাই। হ্যাঁ, বিকজ এটা আল্লাহর নিয়ম। এরকম নেতৃত্ব আসা অনেক বড় ব্যাপার। পৃথিবীতে কোন দেশে আছে আমি জানি না, কিন্তু কোনোভাবেও বাংলা ভাই এবং এদের বা হোলি আর্টিসানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ইসলামকে রিপ্রেজেন্টও করে না, জামাত ইসলামীও করে না, এবং ইসলামিক রাষ্ট্র চালানোর মতো তাদের সেই যোগ্যতা আছে কিনা সেটা আমি জানি না। তো সুতরাং এটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে ইসলামিক রাষ্ট্র মানে একটা ফেইলিয়ার স্টেট। আমাকে একটু ক্ষমা করবেন, আমি একটু স্টুডিওকে বলতেছি যে আমাদের প্রজেক্ট ফয়সাল একটু সাউন্ড আমি একটু বেশি শুনতে পাচ্ছি, একটু কমিয়ে দেওয়া সম্ভব কিনা? জি পার্থ, আপনি কন্টিনিউ করবেন প্লিজ। আচ্ছা, এটা গেল এই ব্যাপারে কথা। দ্বিতীয় ব্যাপারে কথা যে আমি অত্যন্ত ইমপ্রেসড যে দাদা এত সুন্দর করে এই সরকার এগুলি করেছে, এবং পলিটিক্যালি হি ইজ কারেক্ট যেটা বলেছে যে ইস্যু ভিত্তিক জোটা, বিকজ আমি একটা বড় জোটে ছিলাম এবং ওনাদের অপশনটাও এখানে জোট থেকে বেরিয়ে এরকম সম্ভব না। কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট খালেদ, আপনি যেই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতি পিক এন্ড চুজ করছে কিনা, আপনি দেখবেন কি এই ব্যাপারে দুর্নীতির ব্যাপারে যে দেখুন, আমি 2008 সালে আমার মনে আছে প্রথম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি, আমি আজিজ খানদের কথা বলি, অনেকের কথা বলি। সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে, আমাদের আইজিপি বেনজির এত টাকার মালিক, এটা কিন্তু হঠাৎ করে হয়নি, বা আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বললেন আল্লাহ এখানে তো সাপ পাওয়া গিয়েছে। এটা 10 বছর ধরে আমরা জানতাম, আমরা দেখতাম, পুলিশের পারসেপশন ছিল যে ওনার এক্সট্রাভ্যাগান্সা লাইফস্টাইল। বেনজিরের এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল, যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল, সেরকম কোনো কিছু একটা। দেখেন আপনি আপনার সিনহা সাহেব, তারপর ক্যাসিনো কেলেঙ্কারি, তারপর এই বেনজির, এগুলি আমার কাছে না পলিটিক্স এর চেয়ে বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনজির সাহেবদের কোনো পার্সোনাল কর্মকাণ্ডে। এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও বেনজিরকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজিরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। কেন করা হয়নি অ্যারেস্ট? এই কারণে করা হয়নি যে বেনজির আইজি ছিল, বেনজিরের অধীনে এত আন্দোলন থামানো হয়েছে, বেনজিরের হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে জেলখানায় দেয়া হয় সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপার্কেশন হবে। কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির কিন্তু 2টা আন্দোলন এবং 2টা নির্বাচন, ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায়। সো বেনজির র্যাবে থাকা অবস্থায় যদি 300 মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, এর মধ্যে 200 হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ নেবেন, তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদত দুর্নীতি করার সুযোগ দেওয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন, ভোট ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন, আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড়লোক বানানোর চেষ্টা করবেন, সেগুলো হবে। বাট আমার একটা প্রশ্ন, সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা 64 সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি, আমি আসলে জানতে চাই
যে 64 যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে, অনেক করে, বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে, আবার ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু ল্যাভিশ লাইফ লিড করে, ঠিক আছে। আমি একটা জিনিস জানতে চাই, আমি মানে রাজনীতি থেকে, যে এস আলমকে 30-40 হাজার কোটি টাকা মালিক করে দিয়ে, আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার বানিয়ে দিয়ে, বা বড় বড় এই যে দরবেশবান যা বলেন এদের আত্মীয় স্বজনরা ওমানে 200 কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে, এই করছে, মহিউদ্দিন খান আলমগীর এই ব্যাংকে ফেললো, তো 200 কোটি টাকা ক্রেডিট কার্ড নিল, এগুলি করে আওয়ামী লীগের লাভ কি? সরকারের লাভ কি? সরকার তো টাকার কোনো অভাব নাই। এই 30-40-50 হাজার কোটি টাকা যেটা দেখি আমরা, এই যে দেখলাম 3,500 কোটি টাকা এস আলম ভ্যাট দেয় নাই, আবার 2,000 কোটি টাকা সুদ মৌকুফ হয়েছে নজরুল সাহেব এস আলমের মিলার, এস আলমের অনেক বেশি। তো এস আলম তো টাকার অভাব নাই। আবার 10,000 কোটি টাকা দেখলাম ইসলামী ব্যাংকের নথি চেয়েছে, নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে বলছে, এগুলি তো কিছুই না। এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম 260টা বাড়ি লন্ডনে, এবং সেটা আপনার ব্লুমবার্গে আসছে, যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যেটা আমার আত্মীয় স্বজনের, বাট আপনি গেলে দেখবেন যেগুলি সব কোম্পানির কোনো আত্মীয় নাই, ওগুলি সব 2000 সাল থেকে কোম্পানি করা। আমার প্রশ্নটা এইটা যে দাদা, আমার এই যে এস আলমের এত টাকা, বা আজিজ খানের এত টাকা, বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে, এই টাকা যদি আওয়ামী লীগ 300 আসনে 10,000 কর্মীরা 1 লাখ টাকা করে দিত, তাও তো ঘরের টাকা ঘরে থাকতো। এই টাকা থাকার পরে এই চাইনা থেকে আমরা এত অল্প টাকা পাই, এই টাকা আমি এটা বুঝি না যে এটার রিজনটা কি, কেন? শেষ করি তোমাদের। জি, আপনি যেহেতু প্রশ্নটা করছিলেন, সেই প্রশ্নটার জবাব আমরা জনাব দিলীপ বড়ুয়া থেকে এক লাইনে শুনবো কিনা, যে আসলে মাত্রই আরো কিছু আছে, আমি আরো কিছু জিজ্ঞেস করতে চাই। যেমন বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে আমি জেল খাটাতেই পারলাম না, আমি নিজে জেল কেটে ফেললাম। হ্যাঁ, উনি যে 5,000 কোটি টাকা, উনার দুদক ডাকে উনাকে 5,000 কোটি টাকার করাপশন করতে দিয়ে সরকারের কি লাভ? সরকার তো ক্ষমতাই আছে, সরকারের জন্য তো টাকা কোনো ইস্যু না। তা আমি বুঝি না ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে, যে আপনি বললেন যে সরকার এখানে ভাগযোগ করে, এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন? বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, এনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কেউ ওনাদেরকে জিজ্ঞেস করবেন না। তো কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না করবে, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে, তাহলে আপনি বলেন বেনজিরের এগেইনস্টে আপনি যেই 1500 কোটি টাকার কথা বলছেন, পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী 10,000 কোটি টাকা ব্যাংক লুট করেছে, তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেবো? তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনজির এমন কোথাও ব্লাবার মাউথ হয়ে এমন কোথাও এমন কোনো কথা বলেছে, এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিগত রাগ হয়ে এই কাজ করছে। আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না, যেখানে আমেরিকা বলছে, আবার আপনি অন্য কাউকে ধরছেন না। সো আই এম ভেরি কনফিউজড, যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন, আপনি এত বড় পলিটিশিয়ান, আমাদের জন্মের আগে 64 সাল থেকে রাজনীতি করেন, আমি আসলেই বুঝি না যে এইটা। প্লাস আরেকটা কথা বলি খালেদ, যে এই যে বেনজিরের এই ঘটনার পরে পুলিশের মধ্যেও তো একটা রিয়াকশন হবে, যে ভাই আমরা কয়টা কার নিলাম, আমরা কয়টা কার করলাম, এখানে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, আমরা তো ক্ষমতায় রাখি। কারণ এই সরকারকে তো ক্ষমতায় রাখছে পুলিশ আর ইন্ডিয়া, এছাড়া তো আওয়ামী লীগের কর্মী 80 সাল থেকে হয়েছে। এবং কিন্তু হয়েছে কি, সেই সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই, সেই সময় যে কাজগুলি হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন কথা? না, পরিষ্কার আপনি বলে যান। আমার কথাটা হলো ইনস্টিটিউশন গুলি, আজকে আপনি দেখেন, আজকে চিফ জাস্টিস, এক্স চিফ জাস্টিস আপনার দেশ থেকে ভেঙে চলে যাচ্ছে, আজকে পুলিশের বেনজির সাহেব আইজি করাপ্টেড, বাংলাদেশে এক্স আর্মি চিফ করাপ্টেড, দেখেন ইনস্টিটিউশন গুলি ভেঙে যাচ্ছে। আপনার মন্ত্রী খালেদ, আপনি অবাক হবেন, আপনার যেই ছেলেটা আমার কাছে আজকে এসেছে এই নিয়ে, সে একজন সাংবাদিক, আমি নিচে জিজ্ঞেস করছিলাম যে অর্থমন্ত্রীর নাম কি, বলতে পারে নাই। আজকে বাংলাদেশে অর্থমন্ত্রীর নাম মানুষ বলতে পারে না, আমি জানি না দাদা যাচ্ছিলেন নাকি। প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না, পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না। দিস পিপল আর আনইম্পর্টেন্ট, এমপিস আর আনইম্পর্টেন্ট। কেন? বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবেন, আপনি অনেক কাজই করতে পারবেন, আপনাকে কেউ প্রশ্ন করবে না। আজকে সিনিয়র পলিটিশিয়ান, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে ধরে আপনি এমপি বানাচ্ছেন, তো এরা তো প্রশ্ন করে না, বিকজ এটা ওভারওয়েলম যে আমার কি যোগ্যতা, আমি এমপি হয়ে গেছি, সো আমি 2 লাখ টাকা বেতন পেয়ে একটা গাড়ি চালাই, আমি ঘুরে বেড়াই। তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে, বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে, যাতে করে আপনি স্মুথলি এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই, যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করতো যে না আমি এটার বিচার করব, সরকার ইকোনমিক ট্রিজন আইন পাস করত, যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক রাজাকার হিসেবে আমরা করি। আমি শেষ করি একটু। আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী 260টা বাড়ি,
আজকে বিদেশে আসতেছে এসালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেলে, তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না? তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয়, কেন ব্যুরোক্রেসি করাপ্টেড হচ্ছে, কেন আমলারা করাপ্টেড হচ্ছে, কেন পুলিশ, সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না। এই কারণে সরকারকে প্রশ্নকে জিজ্ঞেস করলে সরকার রাগ হয়ে যায়। কিন্তু ব্যারিস্টার আপনার সকল কথার সাথে আমি একমত, কিন্তু আপনি যে বারবার এমফাসিস করছেন আজকের উপর, আপনি সেনাপ্রধানের কথা বলছিলেন যে সেনাপ্রধান দুর্নীতিগ্রস্ত হয়েছেন, ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের সেনাপ্রধানদের আমরা একই সাথে আপনি খেয়াল করেন, বাংলাদেশে একজন সেনাপ্রধান পদে থাকা অবস্থায় নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আরেকজন সেনাপ্রধান ক্ষমতা দখল করেছিলেন। বাংলাদেশের একজন সেনাপ্রধান সাবেক প্রেসিডেন্ট, তাকে দুর্নীতির দায়ে জেল খাটতে হয়েছিল। আপনি বলছেন যে বিকেএসপি থেকে ধরে নিয়ে এসে, এফডিসি থেকে ধরে নিয়ে এসে আসলে এমপি মন্ত্রী বানানো হয়েছে। আপনি এরশাদ সাহেবের মন্ত্রিসভা এবং এরশাদ সাহেবের সংসদ যারা সদস্য ছিলেন তাদের তালিকার দিকেও দেখতে পারেন, জিয়াউর রহমান সাহেবের কাছে দেখতে পারেন, খালেদা জিয়ার কাছেও দেখতে পারেন, আপনি সিমিলার জিনিস পাবেন বলে আমার বিশ্বাস আর কি। আপনি না খালেদ, এখানে আমি একটা জিনিস কারেক্ট করি খালেদ, আমি আপনার সাথে একদমই বলবো না, আমি আপনাকে কারেক্ট করি। ওই সময় মন্ত্রীরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারতো না, বিকজ দ্য ব্যুরোক্রেসি ওয়াজ স্ট্রং। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আপনার ব্যুরোক্রেসি যখন স্ট্রং থাকে, তখন সিএসপি অফিসার কারা ছিল, তখন ব্যুরোক্রেসিতে কারা ছিল, তখন মোকাম্মেল সাহেবদের মতো লোকরা ছিলেন, তখন কারা ছিলেন। তো অনেক সময় অনেক মন্ত্রীরা অনেক কিছুই সেই সময় করতে পারে নাই, বিকজ এটা তো একটা ব্যালেন্সের জায়গা। আপনার ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, আপনি বলেন আজকের জুডিশিয়ারি আর 20 বছর আগের জুডিশিয়ারি কি এক? দাদা বললেন আজকের জুডিশিয়ারির পার্সোনালিটি, আমি সেটাই বলছি। কিন্তু ব্যারিস্টার পার্থ, আপনি খেয়াল করলে দেখবেন জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, জনাব জিয়াউর রহমান, জনাব শেখ মুজিবুর রহমান, তাদের সকলের আমলেই যে ব্যুরোক্রেসি ছিল, সেই ব্যুরোক্রেসি সাহায্য করেছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে, যেটা আসলে দেশের পক্ষে যায় নাই। এই সিএসপি অফিসারদের সিদ্ধান্তের কারণে, সিএসপি সিদ্ধান্তের কারণে এই সিএসপি অফিসাররাই কিন্তু জনাব এরশাদকে এরশাদ হতে সাহায্য করেছেন। আমি আসলে একটা জিনিস হলো যে আপনি মোরালি করাপ্টেড হয়ে ক্ষমতার জন্য করাপশন করছেন, আরেকটা হলো ফিনান্সিয়াল করাপশন। আমরা ফিনান্সিয়াল করাপশনের কথা আমরা আজকের তুলনায় যে করাপশন হচ্ছে, আপনি বাংলাদেশের ইতিহাসে এই করাপশন দেখা যায়। এক বেসিক বাচ্চু 5,000 কোটি টাকা চুরি করছে, আপনি পুরা এরশাদ সাহেব আর আপনি পুরা জিয়াউর রহমানের ক্যাবিনেট খুঁজে বের করে আপনি দেখেন। আজকের দিনগুলি তো আসলে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। ইকোনমির সাইজও তো বেড়েছে, এইটা তো জাস্টিফাই করে না, মানে আগের 800 কোটি টাকা এখন। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আসবো। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম দুর্নীতি যাচ্ছে বা এটা না, ও চায়না বাংলাদেশকে রেকগনাইজ করে 1975 সালের মনে হয় 31 অগস্ট। হ্যাঁ, যখন পৃথিবীর সবাই রেকগনাইজ করে ফেলার পর পাকিস্তানের যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল, এটা চায়না লেখা ছিল, মেড ইন চায়না, মানে এই ধরনের সম্পর্ক ছিল সেই সময়। আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। কিন্তু তারপর থেকে আনফরচুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে, সবকিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে। এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে এবং বাংলাদেশের মানুষের নার্ভও বুঝতে পারে নাই, পালসও বুঝতে পারে নাই এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি, ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল, যে কারণেই হোক, যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে, যা চেয়েছে, বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে। ভারতের 20,000 সোলজার এখানে মারা গিয়েছে, ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই। বাট তারপর এরপর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে, এটা একটা পারপোচিয়াল ঠকানো আরম্ভ হয়েছে। সব সময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। বাট আমার প্রশ্ন সেটাই, এটার ওয়ান অফ দ্য মেজর রিজন। আর যখন আমরা উইক থাকি, মহিউদ্দিন আপনি বুঝতে হবে, তখন কিন্তু আমরা বেশি ঠকি, বিকজ আমাদের ওই সাপোর্ট লাগে। আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার, সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার। ইভেন আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল, এর মাঝখানে দোতালিটাও ভারত করেছে, সব ধরনের ইন্টারপ্রেটার কাজ ভারত করেছে, নেগোসিয়েশন ভারত করেছে। সবাই বলতো ভারত আওয়ামী লীগকে রাখবে। রাজনৈতিকভাবে এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে, বিকজ ওই কথা বলে তো আর আজকের দিনে লাভ নাই যে আমরা সভরেন, আমাদের তো আমরা করবো, উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ, সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক, আর ভারতের এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি। বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে
তিন দিকে ভারত আসলে ভারত যখন সিকিউরিটি ইস্যু আসে, ভারত কোনো পলিটিক্যাল নর্ম আর এথিক্স চিন্তা করে না, ভারতের মতো ডাইরেক্ট চলে যায়। যেমন আপনি দেখেন এই যে চুক্তিটা করলো, আমাদের মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে, আমরা বিপরীতে যাব কি, আমরা যাব। এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি ডাহা মিথ্যে কথা বলে, এই বলে আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে। ওদিকে ভুটানে তো রেল লাইনই নেই। না, রেল লাইন হবে। হ্যাঁ, ভুটানে ওইখানে দেখেন আপনি, তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে, ভুটান সরকার আবার ভারতের মধ্যে রেল লাইন বানাইতে হবে। না, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না, আমি সেটাই বলছি আর কি, বুঝিয়ে দিল একটা কিছু। বাট ভারতের এই ব্যাপারটা 100% আমি ভাইয়ের সাথে, যেমন মোংলা পোর্টের যে জেটিটা চায়নাদের দেওয়ার কথা ছিল, ভারতের 1 নম্বরে 2 নম্বরে। কিন্তু এই জায়গার মধ্যে আমি একটু ছোট করে প্রশ্ন করতে চাই, কারণ আপনার জন্য আমার অরিজিনাল প্রশ্ন একটা আছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এরকম যে ধরেন ভারতের ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে আপনি কয়েন করেছেন যে চীনের ক্ষেত্রে আগ্রহটা হচ্ছে যে মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক, ভারতের ক্ষেত্রে আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত। তো আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয়? মানে এটা আপনি মনে করেন না? মানে আওয়ামী লীগকে কেন ভারত হবে কেন? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই। জি, দেখেন, আমাদের কারোর সাথেই আর শত্রুতামি করার দরকার নাই। আমি কেন আমার ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য? আমি কেন সেগুলি করবো? এগুলি তো আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এগুলি তো আমরা করতে পারি না। এই কারণে ভারত কি করছে, বা আমাদের ব্যুরোক্রেসি ভারতের তুলনায় ডেফিনেটলি অনেক উইক। এই জন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে। ভারত আমাদেরকে যে কোনো ইকোনমিক কারণে কথা দিয়ে কথা রাখছে না, আমাদের তিস্তা হচ্ছে না, গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না। বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক। আমরা কেন, মানে এটা সারা বাংলাদেশই জানে। আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে। সো আমরা যে খুব ফার্মলি স্টাবলিশ না, আমাদের ডেমোক্রেসি যে খুব ফার্মলি স্টাবলিশ না, এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ। এবং আজকে সরকারের আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে, চায়নার সাথেও ডেভেলপমেন্টে ব্যালেন্স রাখতে হচ্ছে, ইন্ডিয়ার সাথেও। বাট এই সরকার বেশি কেয়ার করে ইন্ডিয়াকে। আপনার কাছে মনে হচ্ছে না যে ক্ষমতায় থাকার জন্য, আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ হাসিনা খুব স্মার্ট প্লে করছেন, একই সাথে রাশিয়ার রূপপুরে পারমাণবিক কেন্দ্র বানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখছেন, চীন সফর করছেন, ইন্ডিয়ার সাথে এক ধরনের সম্পর্ক থাকছে, এখন আবার স্পেন যাচ্ছেন, ব্রাজিল যাচ্ছেন, শি ইজ প্লেইং অ্যালং ভেরি স্মার্টলি। Oh yes, she is. She's been there for 15 years. She is very smart. এটা তো এখানে তো উনি প্রধানমন্ত্রী ভালো করে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রেসার পয়েন্টটা কোনখানে গেলে আমার অ্যাডাপ্টেবিলিটি করতে হবে।